আমাদের সমাজে কত শত শ্রেণীর মানুষ আছে। আছে ধনী দরিদ্র, ভালো খারাপ, আছে কমিউনিস্ট কিংবা গণতন্ত্রবাদী। এগুলো হয়তো এইভাবে বলে শেষ করা যাবে না। কারো কাছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানের চাইতে অনেক গুণ বেশি আছে, আবার কেউ খেতে না পেয়ে মারা যাচ্ছে কিংবা গা ঢাকার জন্য পর্যাপ্ত কাপড়টুকুও পাচ্ছে না। আমাদের অনেক বড় বড় দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, নতুন নতুন আইডিওলজি, অনেক বড় বড় ধর্ম আর ধর্মীয় নেতা, নিত্য নতুন প্রযুক্তি, এগুলো প্রতিনিয়তই মানবজাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কতটুকু কল্যাণ আমাদের হচ্ছে? বরং সব কিছুতেই আরও বৈষম্য বাড়ছে। আপনারা একটু চোখ খুলে তাকালেই বুঝতে পারবেন, ধনীরা আরও ধনী হচ্ছে, মধ্যবিত্তরা আরও ঋণগ্রস্ত হয়ে পড়ছে, গরিবদের দারিদ্রতা আরও বাড়ছে। ঠিক এমন একটি সমাজের কথা কল্পনা করুন, যেখানে উপরতলার মানুষেরা তাদের ইচ্ছেমতো খেতে পায়, কিন্তু নিচতলার মানুষেরা খাবার জন্য কিছুই পায় না। তারা বেঁচে থাকার জন্য কি কি করতে পারে তা জানতে হলে এই এক্সপ্লেনেশন ভিডিওটা দেখতে হবে। বলছিলাম 2019 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ সিনেমা দি প্ল্যাটফর্মের কথা। এখানে ডিরেক্টর এমন একটি ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের কথা বর্ণনা করেছেন যা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে নিয়ে ভাবতে বাধ্য করে। এই সিনেমাতে অনেক হিডেন মেসেজ দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি ধাপে ধাপে সব কিছু ব্যাখ্যা করছি। আর আমি নিশ্চিত করে বলতে পারি, এই ভিডিওটা দেখার পর বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে আপনার ধারণা পাল্টে যাবে। সো হে গাইজ, আমি আরাফাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি দি প্ল্যাটফর্ম মুভিটি সম্পূর্ণ এক্সপ্লেইন করব। যেহেতু নতুন চ্যানেল, আমি আশা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের জন্য প্রতিনিয়তই ভিডিও বানাতে পারি। সো সাবস্ক্রাইব করুন আর কমেন্টে ছোট্ট করে আপনার পরিচয়টুকু দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাকে উইশ করতে পারি। সিনেমা শুরু হয় একটা বড়সড় কিচেন দেখে, যেখানে গোটা বিশ্ব থেকে অনেক বড় বড় শেফরা এসেছে রান্না করার জন্য, যেন এক বিরাট রান্নাযোগ্য। নানান প্রকার খাবারের আইটেম যেমন আছে, তেমন করে খাবারের পারফেকশনের উপরেও খুব ভালোভাবে নজর দিচ্ছে। খুব যত্ন সহকারে রান্না করা হচ্ছে, যেন অনেক নামি দামি কাউকে এই খাবারগুলো পরিবেশন করাবে। এরই মধ্যে আমরা একটি বই সভা শুনতে পাই, যেখানে বলা হচ্ছে এখানে 3 ধরনের লোক আছে: দ্য ওয়ান্স এবোভ, অর্থাৎ যারা উপরে থাকে; দ্য ওয়ান্স বেলো, অর্থাৎ যারা নিচে থাকে; অ্যান্ড দ্য ওয়ান্স ফলস, অর্থাৎ যারা উপর থেকে পড়ে যায়। ওয়েল, এই কথাটির মানে মুভির এন্ডিংয়ে খুব ভালোভাবেই বুঝে যাবেন। এরপর সিন কাট হয়ে এই গল্পের মেইন ক্যারেক্টার গোরেংয়ের ঘুম ভাঙার দৃশ্য দেখায়। তার ঘুম ভাঙার পর সে লক্ষ্য করে সে এক অদ্ভুত জায়গায় আছে। চারদিকে কংক্রিটের দেওয়াল, আর এই জায়গাটা অনেক টাওয়ারের মতো দেখতে, যেখানে অনেকগুলো লেভেল দেখে মনে হচ্ছে এর যেন শেষ নেই। প্রত্যেকটা লেভেলে 2 জন করে মানুষ আছে, এবং তাদের থাকার জন্য অতি প্রয়োজনীয় কিছু আসবাবপত্র আছে। আর প্রত্যেক লেভেলের মধ্যখানে একটা বিশাল গর্ত। এখানে তার সাথে এক বৃদ্ধ লোকের সাক্ষাৎ হয়, যার নাম ট্রমাগাসি। ট্রমাগাসি জানায় এই জায়গাটিকে বলা হয় ভার্টিক্যাল সেলফ ম্যানেজমেন্ট সেন্টার, সংক্ষেপে দ্য পিট। এখানে ট্রমাগাসিকে আনা হয়েছে 1 বছর কাটানোর জন্য। ট্রমাগাসি হচ্ছে একজন ক্রিমিনাল, তার উপর একটি মার্ডারের সার্চ রয়েছে। সে একদিন তার বাড়ির টিভিটি জানালার দিকে ছুড়ে মারে, আর সেটি গিয়ে লাগে একজন অবৈধ অভিবাসীর গায়ে। অবশ্যই সে মারা যায়। আদালত তাকে 2টি অপশন দেয়, আইদার সে সারা জীবন জেলে কাটাবে, নাকি 1 বছরের জন্য এই পিটের মধ্যে কাটাবে। অবশ্যই সে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। ওয়েল, এই জায়গাটি হচ্ছে একটি এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড। তবে এখানে কিসের এক্সপেরিমেন্ট হচ্ছে তা আমি এই ভিডিওর শেষের দিকে বলবো। আর অন্যদিকে এই গল্পের মেইন ক্যারেক্টার গোরেং, সে কোনো ক্রাইম করেনি। সে ভলান্টিয়ারলি এখানে এসেছে, অর্থাৎ স্বেচ্ছায় এসেছে। তার একটা ডিগ্রির দরকার ছিল, যেটা তার ক্যারিয়ারের উন্নতির জন্য কাজে লাগবে। এর জন্য হয়তো 2 বছরের জন্য একটি ইউনিভার্সিটিতে পড়তে হবে, না হয় 6 মাসের জন্য এই ভার্টিক্যাল সেলফ ম্যানেজমেন্ট সেন্টারে থাকতে হবে। গোরেং অবশ্যই দ্বিতীয় অপশনটাই বেছে নেয়, কারণ এখানে থাকতে সময় কম লাগবে। এছাড়া তার ধূমপানের বদভ্যাস থেকেও মুক্তি পেতে পারবে। সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে 2টা প্রিভিলেজ দেওয়া হয়, অর্থাৎ 2টি সুযোগ দেওয়া হয়, যেখানে তারা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জিনিস আনতে পারবে, আর তাদের পছন্দের যে কোনো একটি খাবার অর্ডার করতে পারবে, যেটা প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি উড়ন্ত টেবিলে করে তাদের কাছে পাঠানো হবে। সেখানে ট্রমাগাসি এনেছিল একটি ছুরি। ছুরিটার নাম ছিল সামুরাই প্লাস। আর এই ছুরিটার একটা স্পেশালিটি আছে, ছুরিটা যতবার ইউজ করবে সেটি আরও ধারালো হতে থাকবে। অন্যদিকে গোরেং সাথে এনেছিল একটি গল্পের বই, অর্থাৎ একটি নোবেল, যেটি ডন কুইটে। ডন কুইটের স্টোরিটা আমি শেষের দিকে বুঝিয়ে দিব, কারণ এই বইয়ের গল্পের সাথে সিনেমার গল্পের দারুণ একটা কানেকশন রয়েছে। গোরেং আর ট্রমাগাসি তার 48 নাম্বার লেভেলে ছিল। ট্রমাগাসি এই লেভেলে থেকে খুবই খুশি। অন্যদিকে গোরেং এই লেভেলে থেকে মোটেও খুশি নয়, কারণ উপরের লেভেল থেকে যখন খাবারের প্ল্যাটফর্মটি তাদের লেভেলে আসে, তখন খাবারের অবশিষ্ট অংশগুলো খুবই নোংরা হয়ে যায়। উপরের লেভেলের মানুষেরা খাবারগুলোকে এমনভাবে নোংরা করে দেয় যেন জন্তু জানোয়ারের মতো খেয়েছে তারা।
অন্যদিকে লক্ষ্য করি লেভেল 0-তে, যেখানে খাবারগুলোকে বানানো হয়। সেখানে গোটা বিশ্ব থেকে বিভিন্ন শেফরা এসেছে রান্নাগুলো করার জন্য। সেখানে একজন ম্যানেজার আছে, সে খাবারের পারফেকশনের প্রতি নজর দেয়, যেন খাবারগুলোকে খুবই পারফেক্ট হতে হবে এবং দারুণভাবে প্রেজেন্ট করতে হবে। এবং তারা জানেও না এই খাবারগুলো কোথায় যায় এবং কি হয় এই খাবারগুলোর প্রতি। যখন উড়ন্ত খাবারের টেবিলটি আসে, গোরেং লক্ষ্য করে খাবারের টেবিলটি খুবই নোংরা, তাই সে কিছুই খেতে চায় না। অন্যদিকে ট্রমাগাছি, সে পরে থাকা খাবারগুলো পেয়ে খুবই খুশি। ট্রমাগাছি তাকে জানায় খাবার কতটা আসবে সম্পূর্ণ ডিপেন্ড করবে তার উপরে থাকা মানুষগুলোর উপর, অর্থাৎ উপরের লেভেলের মানুষেরা যে খাবারগুলোকে খাবে না, যে খাবারগুলোকে বাঁচিয়ে রাখবে, সেই খাবারগুলোই তারা পাবে। ট্রমাগাছি ঠিক একই কাজটাই তার নিচের থাকা লোকগুলোর প্রতি করে। অপরদিকে গোরেং ট্রমাগাছিকে বলে খাবার নষ্ট না করে আর অতিরিক্ত না খেতে, যাতে নিচের থাকা লোকগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার পায়। তবে ট্রমাগাছি সে তাকে একদমই পাত্তা দেয় না, বরং সে খাবারের টেবিলের উপর প্রস্রাব করে দেয়। গোরেং অনেকদিন না খেয়েছিল, কারণ খাবারের টেবিলটি অনেক বেশি নোংরা ছিল। আফটার অল সে না খেয়ে আর কতদিনই বা বাঁচবে। তাই ফাইনালি সে ট্রমাগাছির মতো হয়ে যায়। সে জন্তুর মতো খেতে শুরু করে এবং বেঁচে থাকা খাবারগুলো নষ্ট করা শুরু করে, যেন সেও নিচের লেভেলের লোকদের নিয়ে কোনো কেয়ারই করে না। ঠিক সাডেনলি একটা চেঞ্জেস দেখতে পারি এই ক্যারেক্টারটার মধ্যে। প্রথমে সে খুব কেয়ার করতো লোকেরা কী খাবে না খাবিয়ে নিয়ে, তবে এইরকম পরিস্থিতিতে থাকতে থাকতে সেইও চেঞ্জ হয়ে যায়। সেই প্ল্যাটফর্মে আরও কিছু নিয়ম আছে, যেমন কেউ কোনো খাবার চুরি করতে পারবে না, অর্থাৎ টেবিলটি যখন এসে দাঁড়াবে শুধুমাত্র ওই সময়টুকুই খেতে পারবে। টেবিল থেকে কোনো খাবার সরিয়ে জমা রাখতে পারবে না। যদি কেউ খাবার জমিয়ে রাখে, তাহলে রুমের টেম্পারেচার হয় খুব গরম হয়ে যাবে, না হয় বিভৎস ঠান্ডা হয়ে যাবে। তাই পরে খাওয়ার জন্য কোনো খাবার জমিয়ে রাখা যেত না। একদিন গোরেংয়ের সাথে একটি মেয়ের সাক্ষাৎ হয়, যার নাম মেহারু। মেয়েটি খাবারের টেবিলটিতে বসে উপর থেকে নিচের লেভেলের দিকে যাচ্ছিল। ট্রমাগাছি জানায় যে মেয়েটি খুবই ভয়ঙ্কর। সে প্রতি মাসের শেষের দিকে তার মেয়েকে খুঁজতে নিচের লেভেলের দিকে যায়। আর মেহারু নামের সেই মেয়েটির আরেকটি গল্প সেখানে প্রচলিত আছে। সে নাকি প্রতিবারেই তার রুমমেটকে হত্যা করে ফেলে, কারণ এতে মেহারু এবং তার মেয়ে একসাথে পড়ার সম্ভাবনা থাকে। এখানে আরেকটা নিয়ম হচ্ছে, একই রুমের দুইজন যদি বেঁচে থাকে, মাস শেষে যখন তাদেরকে নতুন রুমে পাঠানো হবে, তখন তারা দুইজনই একই সাথে থাকবে। আর দুইজনের মধ্যে থেকে কেউ একজন মারা গেলে নতুন একজন রুমমেট দেবে। তাই মেহারু নতুন রুমমেট পাওয়ার জন্য তার সঙ্গীকে মেরে ফেলে, আর সৌভাগ্যবশত নতুন রুমমেট হিসেবে যদি তার মেয়েকে পেয়ে যায়, সেই জন্য প্রতিবারই সেই রুমমেটকে মেরে ফেলে। এইভাবে মাস প্রায় শেষের দিকে। এরই মধ্যে গোরেং আর ট্রমাগাছির মধ্যে সম্পর্ক আরও ভালো হয়ে ওঠে। গোরেং ট্রমাগাছিকে তার বইটি পড়ে শোনায়, আর ট্রমাগাছি গোরেংকে সেখানকার বিভিন্ন নিয়মকানুন শেখায়। এইভাবে তারা বাকি সময়টুকু নিজেদের মধ্যে উপভোগ করার চেষ্টা করতে থাকে। ফাইনালি মাসের শেষ দিন এসে যায়। ট্রমাগাছি অনেক বইয়ের মধ্যে আছে। সে গোরেংকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলে, যাতে তারা উপরের কোনো লেভেলে থাকতে পারে। যদিও ট্রমাগাছি ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু আজকের জন্য সেই ঈশ্বরে বিশ্বাস করতে রাজি আছে। ঠিক যেমন উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক থাকে না, সবাই আস্তিক হয়ে যায়, সেই রকমই আজকের জন্য সেই ঈশ্বরে বিশ্বাস করতে রাজি আছে। পরের দিন তাদের সাথে সেটাই ঘটে যেটার উপর ট্রমাগাছি করেছিল, অর্থাৎ তাদেরকে পাঠানো হয় 171-এ, অর্থাৎ 171 নম্বর লেভেল, যেখানে খাবারের কোনো ছিটে ফোটাও পৌঁছায় না। এদিকে গোরেংয়ের ঘুম ভাঙলে সে বুঝতে পারে তার হাত পা বাঁধা, সে নাড়াচাড়া করতে পারতেছে না। ট্রমাগাছি তাকে বেঁধে রেখেছে। ট্রমাগাছি তাকে জানায় এই লেভেল অবধি খাবার পৌঁছানোর কোনো চান্স নেই, তাই তাকে বেঁচে থাকার জন্য কিছু না কিছুর ব্যবস্থা তো করতেই হবে। তাই সে গোরেংকে বেঁধে রেখেছে। সে আরও জানায় যে সে 1 সপ্তাহ না খেয়ে থাকবে, এবং ফাইনালি যখন সে আর না খেয়ে থাকতে পারবে না, তখন সে গোরেংয়ের মাংস কেটে খাবে। অবশ্য গোরেংকে এটাও আশ্বস্ত করে যে তাকে সে পুরোপুরি মেরে ফেলবে না, তার শরীর থেকে ছোট ছোট মাংসের টুকরা কেটে নেবে, আর তারা দুজন মিলে এগুলোকে বেঁচে থাকবে। প্রতিদিন এই খাবারের টেবিলটি আসে, কিন্তু সেখানে খাবারের খালি প্লেট ছাড়া আর কিছুই থাকে না। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়। এবার ট্রমাগাছি ফাইনালি রেডি তার ছুরিটা নিয়ে। এদিকে গোরেং প্রাণপণ চেষ্টা করতে থাকে ট্রমাগাছিকে বাধা দেওয়ার জন্য। তার সকল চেষ্টাই ব্যর্থ হয়। ট্রমাগাছি তার শরীর থেকে 1 টুকরো মাংস কেটে নেয়। তবে সেই মুহূর্তে উড়ন্ত টেবিলটিতে করে উপস্থিত হয় সেই মেহারু নামের মেয়েটি। সে এসে পেছন থেকে ট্রমাগাছিকে আঘাত করে ফেলে দেয়, আর গোরেংকে বাঁধন মুক্ত করে দেয়। এবার গোরেং উঠে ছুরিটা নিয়ে ট্রমাগাছিকে কোপাতে কোপাতে একদম মেরে ফেলে, আর গোরেংও সেখানে লুটে পড়ে। অবশ্যই সে গত 1 সপ্তাহ ধরে কিছুই খায়নি। তার উপর তার পায়ের কাটা অংশ থেকে এতটাই ব্লিডিং হচ্ছিল যে সে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু মেহারু নামের সেই মেয়েটি তাকে অনেক হেল্প করে। মেহারু ট্রমাগাছির শরীর থেকে 1 টুকরো মাংস কেটে নিয়ে নিজে খায়, আর 1 টুকরো গোরেংকে খাইয়ে দেয়।
অবশ্য গরেং খেতে চায়নি, আফটার অল তারও করার কিছু নেই, তাকে বাঁচতে হলে খেতেই হবে। এরপর মেহারু চলে যায় নিচের দিকে তার মেয়েকে খোঁজার জন্য। তো গরেং এই একটা মাস সারভাইভ করে নেয় ট্রমা গাছের পচা গলা মাংসকে। মাংস খাওয়ার পর থেকে গরেং তাকে হ্যালুসিনেট করা শুরু করে, অর্থাৎ সে দেখতে পায় ট্রমা গাছে তার পাশেই আছে, তার সাথে কথা বলছে এবং তাকে বিভিন্ন অ্যাডভাইসও দিচ্ছে। এরই মধ্যে আমরা বহুবার সে লেভেল 0টা দেখতে পাই, অর্থাৎ সেই কিচেনটা যেখানে খুব দারুণভাবে খাবারগুলোকে বানানো হচ্ছে, যেন বিশেষ কারোর জন্য এই খাবারগুলো বানানো হচ্ছে, কিন্তু নিচের লেভেলের মানুষগুলো সেই খাবারগুলোর কি সেই ভ্যালু দিচ্ছে? ওয়েল, এসব কিছুর একটা হিডেন মেসেজ আছে, যেটা এন্ডিংয়ে অবভিয়াসলি আমি বুঝিয়ে দেব। 171 নম্বর লেভেলে একটা মাস কাটানোর পর ফাইনালি গোরেং নতুন একটি লেভেলে আসে। এবার তার লাকটা একটু ভালো হয়, এবার তাকে পাঠানো হয় 33-তে, অর্থাৎ 33 নম্বর লেভেলে, যেখানে তার সাথে একজন মহিলার সাক্ষাৎ হয়। ওই মহিলাটির নাম ইমাগ্রি। ওয়েল, গোরেং এই মহিলাটিকে আগে কোথাও দেখেছে। আসলে এই মহিলাটি হচ্ছে সেই মহিলা যে গোরেংয়ের ইন্টারভিউ নিয়েছিল এখানে আসার আগে, অর্থাৎ সে হচ্ছে এই সিস্টেমেরই একজন, মানে এই প্ল্যাটফর্মের অথরাইজড একজন ব্যক্তি। তাহলে সে এখানে কেন এসেছে জানতে চাইলে সে জানায় সে নিজের ইচ্ছায় এখানে এসেছে, ঠিক যেমন গোরেং এসেছে নিজের ইচ্ছায়। অ্যাকচুয়ালি ইমাগ্রির হয়েছে ক্যান্সার, তার হাতে আর বেশি দিন সময় নেই। সে অনেক দিন ধরে এই সেন্টারের হয়ে কাজ করেছে, কত হাজার মানুষকে এখানে পাঠিয়েছে তার কোনো হিসেব নেই। তবে সে জানতো না এখানে আসলেই কী হয়। মরে যাওয়ার আগে সে এখানকার অভিজ্ঞতা নেওয়ার জন্য সে এখানে এসেছে, কিন্তু এখানে যে কত নোংরামিটাই না চলে সেই সত্যি কথাগুলো যখন গোরেং তাকে বলে সে একদম শকড হয়ে যায়। ইমাগ্রি প্রতিদিন তার নিচের এবং উপরের মানুষগুলোকে উৎসাহ করার চেষ্টা করত যাতে তারা খাবার অপচয় না করে আর নিচের লোকেরা যাতে ভালোভাবে খাবার পায়, কিন্তু তার কথায় কেউ কান দেয় না, বরং তাকে সবাই উপহাস করতে থাকে। অবশ্যই সেখানে থাকা প্রত্যেকটা মানুষ তাদের নিজের ইচ্ছে মতো চলছে, তাদের গাইড করার জন্য কেউ নেই। ইমাগ্রি এখানে আসার সময় তার সাথে একটা কুকুর এনেছিল, তার একটা প্রিয় জিনিস হিসেবে। ইমাগ্রি আর সেই কুকুরটা একটি নিয়ম মেনে চলতো, অর্থাৎ ইমাগ্রির অর্ডার করা খাবার একদিন সে নিজে খেত, আরেকদিন সে তার কুকুরকে খাওয়াতো। তারা একটি সিস্টেমেটিক্যালি চলছিল। ঠিক এইভাবে যখন সে তার নিচের এবং উপরের লোকদের বলতে থাকে তখন তাকে কেউ পাত্তা দেয় না। একদিন তারা খাবারের টেবিলে নিহারু নামের সেই মেয়েটিকে খুব এনজিওর অবস্থায় দেখতে পায়। সে খুবই আহত ছিল। গোরেং ও ইমাগ্রি তাকে ট্রিটমেন্ট করে এবং সেই মেয়েটি সুস্থ হয়ে যায়। তবে মিহারু নামের সেই মেয়েটি সেখানে একটা খুব খারাপ কাজ করে ফেলে। সে ইমাগ্রির প্রিয় কুকুরটিকে মেরে ফেলে, যেটা দেখে ইমাগ্রি খুবই দুঃখ পায়, কিন্তু আফটার অল তারও করার কিছু নাই এবং মিহারু এখান থেকে চলে যায়। এইভাবে একটা একটা করে দিন চলে যেতে থাকে আর ইমাগ্রিও তার উপর এবং নিচের লোকদের বলেই যেত নিয়ম করে চলতে, কিন্তু কে শোনে কার কথা? তারা খাবার অপচয় করেই যাচ্ছে। এইভাবে আরও একটা মাস কেটে যায়। সম্পূর্ণ প্ল্যাটফর্মটিতে একটি গ্যাস ছড়িয়ে পড়ে, সবাই অচেতন হয়ে যায়। পরের দিন তাদের ঘুম ভাঙলে দেখে তারা 202 নাম্বার লেভেলে আছে, অর্থাৎ 202, মানে অনেকটাই নিচে, যেখানে খাবার পৌঁছাবার কোনো চান্সই নেই। তবে গোরেং লক্ষ্য করে ইমাগ্রি অর্থাৎ তার রুমমেট আত্মহত্যা করেছে। সেই মুহূর্তে তার কল্পনায় ট্রমাগাছি উদয় হয় আর সে বলতে থাকে গোরেংকে আর চিন্তা করতে হবে না, কারণ তার পাশেই ইমাগ্রির বড়ি আছে, অর্থাৎ তার মাংস খেয়ে সে একটা মাস কাটিয়ে দিতে পারবে। অন্যদিকে গোরেং সেটা একদমই করতে চায় না। সে বহুদিন না খেয়ে থাকার চেষ্টা করে, এমনকি সে যে বই এনেছিল সেটার পাতা খেয়েও বেঁচে থাকার চেষ্টা করে, তবে সেটা সম্ভব না, এটা আমরা সবাই জানি। অ্যান্ড ফাইনালি সে ইমাগ্রির মাংস খাওয়া শুরু করে। আর একই সাথে আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন, এই গল্পের মেইন ক্যারেক্টার অর্থাৎ গোরেং তার লেভেলগুলো কীভাবে উপরে এবং নিচে নামছে। কখনো সে অনেক কিছুই পাচ্ছে, আবার কিছুই পাচ্ছে না। এটারও একটা হিডেন মেসেজ আছে, অ্যান্ড অবভিয়াসলি আমি এন্ডিংয়ে ব্যাখ্যা করে দেব। আর কেউ যদি এই হিডেন মেসেজটা বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তী ভিডিওতে আমি আপনার নাম উল্লেখ করে দেব। ওয়েল, এখানে ইমাগ্রি সুইসাইড করার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, সে হচ্ছে একজন ক্যান্সারের পেশেন্ট। সে এমনিতেও আর কটা দিন পর মারা যেত, আর সে মারা যাওয়ার আগে একটা সেলফ স্যাক্রিফাইস করে যায় যাতে গোরেং তার মাংস খেয়ে বেঁচে থাকতে পারে, কারণ সে খুব ভালোভাবেই জানতো লেভেল 202-তে কোনো খাবার এসে পৌঁছায় না। একই সাথে তার যে পার্টনার অর্থাৎ সেই কুকুরটা, তাকেও মিহারু নামের সেই মেয়েটি মেরে ফেলেছে, ফলে তার বেঁচে থাকার শেষ ইচ্ছেটিও একেবারে চলে গিয়েছিল। অন্যদিকে তার উপরে রয়েছে অনেক পাপের বোঝা, অর্থাৎ সে এত বছর ধরে এত মানুষকে সে এখানে পাঠিয়েছে না জেনে যে এই প্ল্যাটফর্মের মধ্যে আসলেই কী ঘটে। এই জায়গাটা যে আসলে একটা নরক, এতদিন ধরে সে এটা জানতো না। তবে আর কি বা করা যায়, সে তো মারা গিয়েছে, আর গোরেং তারই মাংস খেয়ে এই একটা মাস কাটিয়ে দেয়। এবং পরের মাসে তার ভাগ্য একটু ভালো হয়, সে নিজেকে লেভেল 6-এ পায়, অর্থাৎ লেভেল 6। সেখানে
সে খাবারের জন্য অনেক কিছুই পায় এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তবে সেখানে তার রুমমেট হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ মানুষ যার নাম বারাত। লেভেল 6 আসতে পেরে বারাত খুবই খুশি আর উত্তেজিত ছিল। তার একটাই স্বপ্ন, সে এখান থেকে বের হবে। এখান থেকে বের হওয়ার জন্য 6 নাম্বার লেভেল খুবই উপযুক্ত একটি জায়গা। সে জানতে চায় উপরে কি আছে আর ওখান দিয়ে বের হওয়া যাবে কিনা। এই জন্য সে তার সাথে একটা দড়িও এনেছে। সে তার উপরে লোকদের বলছে সাহায্য করার জন্য, যাতে সেই লেভেলটি চেঞ্জ করে উপরের লেভেলে যেতে পারে। উপরের লোকেরাও তাকে প্রমিস করে সাহায্য করবে বলে। সেই মতো বারাত যখন দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, তখন উপরের একজন লোক তার মুখে মলত্যাগ করে দেয়। বারাত সেখান থেকে পড়েই যেত। সেই মুহূর্তে গরেং তাকে বাঁচিয়ে নেয়। গরেং এবং বারাত তারা সেখানে যেই পরিমাণ খাবার পেত তা এনাফ। তারা সেখানে খুব ভালোভাবেই একটা মাস কাটিয়ে দিতে পারবে। কিন্তু তারা ডিসাইড করে যে এই সিস্টেমটাকে তারা চেঞ্জ করবে, অর্থাৎ এখানে যে জিনিসটা চলছে সেটাকে তারা থামাবে। এখান থেকে তারা বের হবে। এর জন্য তারা উড়ন্ত খাবারের টেবিলটিতে করে একদম নিচের লেভেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টেবিলটি তখন একদম নিচে গিয়ে আবার উপরে চলে যাবে, তখন তারা আবার ওই টেবিলটিতে করে উপরে উঠে যাবে। প্ল্যান অনুযায়ী তারা দুজনেই একটি করে লোহার রড নিয়ে সেই উড়ন্ত খাবারের টেবিলের উপরে দাঁড়িয়ে পড়ে এবং নিচের লেভেলে নামতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় 50 লেভেল পর্যন্ত কাউকে কোনো খাবার দেওয়া হবে না, কারণ তারা প্রতিদিন ভালো মন্দ কিছু খেতে পারত। তারা একদিন না খেয়ে থাকলে মরে যাবে না। তাই 51 লেভেল থেকে তারা এই খাবারগুলোকে বিতরণ করা শুরু করবে। গরেং যখন লেভেল 171 ছিল, তখন সে হিসাব করেছিল এখানে হয়তো 250টি লেভেল আছে। তাই তারা 250 লেভেল অবধি প্রত্যেককে অল্প অল্প খাবার দিবে, যাতে প্রত্যেকেই বেঁচে থাকে। এইভাবে তারা নিচে নামতে শুরু করে। একটা সময় বারাতের সাথে দেখা হয় তার একজন গুরুর সাথে। সে তাদেরকে অ্যাডভাইস দেয় এইরকমভাবে তারা এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে না, আর উড়ন্ত টেবিলটিতে করে উপরেও যেতে পারবে না, কারণ এই রকম চেষ্টা আগে অনেকেই করেছে আর ব্যর্থও হয়েছে। এই সিস্টেমটিকে চেঞ্জ করতে হলে তাদের কাছে একটি বার্তা বা মেসেজ পাঠাতে হবে। সে বারাতকে একটা পান্নাকোটা কেক দিয়ে দেয় আর বলে কেকটাকে একদম অক্ষতে রেখে একদম ফাইনাল লেভেল অবধি নিয়ে যেতে হবে। উড়ন্ত টেবিলটি যখন আবার রিটার্ন যাবে, সেখানে এই কেকটি একদম অক্ষত অবস্থায় রেখে দিতে হবে। এই সিস্টেমের লোকেরা যখন দেখতে পাবে যে তারা এই কেকটি খায়নি, তখন তাদের মনে ডাউট সৃষ্টি হবে যে এই সিস্টেমে কোনো না কোনো কাজ রয়েছে, কারণ তারা ভালোভাবেই জানে যে এখান থেকে কোনো খাবার রিটার্ন যাওয়া সম্ভব না। যখন কোনো খাবার একদম অক্ষত অবস্থায় রিটার্ন যাবে, তখন তারা সঠিক বার্তাটা বুঝে যাবে। তারপর বারাত এবং গরেং সে পান্নাকোটা কেকটি বাঁচিয়ে নিচে নামতে থাকে এবং 51 লেভেল থেকে অল্প অল্প খাবার বিতরণ করা শুরু করে। তবে একটি লেভেলে তারা খেয়াল করে দুজন লোক মিনারো নামক সেই মেয়েটিকে মারছে। তখন গরেং আর বারাত মিনারোকে বাঁচানোর জন্য সেই লোক দুটির সাথে লড়াই করে। এই লড়াইয়ে লোক দুটি মারা গেলেও মিনারোকে তারা আর বাঁচাতে পারে না এবং তারা নিজেরাও, অর্থাৎ গরেং এবং বারাত দুজনেও খুব ইনজিউর্ড হয়। লড়াইয়ের দরুন বারাতের পেট ছিঁড়ে গিয়েছে আর ওখান থেকে খুব বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে। তবু তারা ওই পান্নাকোটা কেকটাকে খুব যত্ন সহকারে অক্ষতে রেখেছে। নিচের লেভেলে যতই নামতে থাকে ততই বিভৎস সব চিত্র দেখতে পায় তারা। একজন আরেকজনকে মেরে খেয়ে ফেলতেছে, কারো শরীরের অর্ধেকটা নেই, কেউ নিজের শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে, কেউ বা চাপ দিয়ে দিচ্ছে ইত্যাদি। এরপর এরা আরো নিচে নামতে থাকে। একটা পর্যায়ে লেভেল 250 এসে পৌঁছায়, কিন্তু তারা লক্ষ্য করে এইখানেই এই প্ল্যাটফর্মে শেষ নয়, আরো অসংখ্য লেভেল আছে। এরপর তারা আরো নিচে নামতে থাকে। একটা সময় ওই উড়ন্ত টেবিলটি 333 নম্বর লেভেলে এসে দাঁড়ায়। তারা বুঝতে পারে এটাই ফাইনাল লেভেল। এখানে তারা একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। সে বাচ্চা মেয়েটি আর কারো নয়, সে হচ্ছে মিনানো নামক সেই মেয়েটির বাচ্চা। তবে মজার ব্যাপার হচ্ছে ইমাগ্রি, যে এই সিস্টেমেরই একজন লোক ছিল, সে জানিয়েছিল যে এই প্ল্যাটফর্মের মধ্যে কোনো বাচ্চা থাকতে পারে না। এটা এখানকার পলিসির এগেনস্টে। এখানে শুধুমাত্র অ্যাডাল্টদের রাখা হবে, অর্থাৎ যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদেরকে রাখা হবে। কিন্তু গরেং আর বারাত যখন এই বাচ্চাটিকে এই প্ল্যাটফর্মের একদম নিচে লেভেলে পায়, এটি তাদের কাছে একদম মিরাক্কেল হয়ে দাঁড়ায়। তারা বুঝতে পারে এই প্ল্যাটফর্মে আরও একটি কাজ আছে। এই প্ল্যাটফর্মের পলিসি অনুযায়ী এই বাচ্চাটি এখানে থাকার কথা না, কিন্তু তবু সে এখানে কীভাবে এলো? এখানে অবশ্যই কোনো না কোনো ত্রুটি নিশ্চয়ই আছে। বাচ্চা মেয়েটি খুবই ক্ষুধার্ত আর ভীত ছিল, তাই গোরাং বারাতকে বলে পান্নাকোটা কেকটি তাকে দিয়ে দিতে। বাচ্চা মেয়েটি সেই কেকটি খায়। একই সাথে তারা আরেকটি বিষয় লক্ষ্য করে যে সে খাবারের টেবিল থেকে কোনো খাবার সরিয়ে রাখলে সেই লেভেলের টেম্পারেচার আচমকা চেঞ্জ হয়ে যায়, হয় অনেক বেশি ঠান্ডা অথবা অনেক বেশি গরম হয়ে যায়। সেটা আমি আগেই বলেছিলাম।
কিন্তু এই রুমে তারা কেকটি যখন সরিয়ে বাচ্চাটিকে খেতে দেয় তখন রুমের টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এই রুমে এইরকম কোনো নিয়ম কাজ করে না। এর চেয়ে মজার বিষয় হলো 333 নম্বর রুমে, অর্থাৎ এই প্ল্যাটফর্মের সবচাইতে নিচের লেভেলে এই বাচ্চা মেয়েটি এতদিন ধরে বেঁচে আছে কি করে, কারণ এখানে কোনো খাবার এসে পৌঁছায় না। এইখানে অনেক হিডেন মেসেজ রয়েছে, আর এই রুমের নাম্বার ছিল 343। এটারও একটা মিনিং আছে যেটা আপনি কিছুক্ষণ পর বুঝে যাবেন। মেয়েটি কেকটি খায় আর এইভাবে এখানে একটা দিন কেটে যায়। পরের দিন গরেঙ্গের যখন হুঁশ আসে সে বুঝতে পারে বারাত মারা গেছে, তার পেটটা ছিঁড়ে গিয়েছিল আর অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে সে মারা গেছে। এরই সাথে গরেঙ্গও খুব এনজিও, সে নড়তেও পারছে না। এবার টেবিলটি ধীরে ধীরে আরও নিচে নামতে শুরু করে। গরেং বাচ্চা মেয়েটিকে সাথে নিয়ে সে টেবিলে বসে পড়ে এবং তারা একটি অন্ধকার জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে শুধু অন্ধকার। আর সেখানে গরেঙ্গের সাথে সাক্ষাৎ হয় ট্রমা গাছে। এটা অবশ্য গরেংয়ের কল্পনায়। গরেং জানায় যে তাকে মেয়েটির সাথে থাকতে হবে। এই সিস্টেমের কাছে একটি বার্তা পাঠানোর জন্য তাকে এই মেয়েটির সাথে থাকতে হবে। তখন ট্রমা গাছে জানায় যে একটা বার্তাকে পাঠানোর জন্য কারো প্রয়োজন হয় না। সে টেবিলটি যখন অটোমেটিক্যালি উপরে চলে যাবে সাথে মেয়েটিও চলে যাবে সিস্টেমের কাছে। তখন তারা অটোমেটিক্যালি বুঝে যাবে যে এই সিস্টেমে কতটা ত্রুটি আছে। আর গরেং ও ট্রমা গাছের সাথে এই বিষয়ে এগ্রি করে। আর আমরা খেয়াল করি বাচ্চা মেয়েটি সেই টেবিলের উপর শুয়ে আছে, অন্যদিকে গরেং আর ট্রমা গাছে কথা বলতে বলতে অন্ধকারে মিশে যায়। এই সিনের মাধ্যমে এটা ইন্ডিকেট করে যে গরেং ফাইনালি মারা যাবে। পরে সেই লিফটটি অ্যাক্টিভেট হয়ে যায় আর টেবিলটি বাচ্চা মেয়েটিকে সাথে করে উপরে চলে যায়। সিনেমা এখানেই শেষ। এবার সিনেমার এন্ডিং নিয়ে বহু মানুষের মাথায় বহু প্রশ্ন থাকতে পারে। এই সিনেমার মধ্যে যে হিডেন মিনিং বা মেসেজ রয়েছে এটা আমি এখন এক এক করে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমার ব্যাখ্যা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, তবে আমি নিজের মতো করে চেষ্টা করছি। সো সিনেমার নাম হচ্ছে দি প্ল্যাটফর্ম। এই নাম দ্বারা সহজভাবে বললেই আমাদের এই সমাজকেই বোঝানো হয়েছে। আমাদের সোসাইটিও বিভিন্ন স্তরে বিভক্ত। বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষেরা থাকে। কিছু মানুষেরা সব কিছু পায়, আবার কিছু মানুষেরা কিছুই পায় না। আর এই প্ল্যাটফর্মের এক একটা লেভেল সেইভাবেই বুঝিয়েছে। সবার জন্য খাবার তো বানানো হচ্ছে, তবে সব মানুষের কাছে কি এইসব খাবার পৌঁছাচ্ছে? একটু খেয়াল করেই দেখুন না, সৃষ্টিকর্তা আমাদের জন্য কি দেয় নাই। উর্বর জমি থেকে শুরু করে নানান প্রকার ফলমূল, কিন্তু আমরা চাইলে কি সেই ফলমূল আহার করতে পারছি? না, পারছি না, কারণ সেই গাছটা অন্য এক মানুষের মালিকানায়। আমরা চাইলেই সৃষ্টিকর্তা দ্বারা প্রদত্ত সেই উর্বর জমিতে চাষাবাদ করতে পারছি না, কারণ সেই জমির মালিকানা গুটি কয়েক মানুষের অধীনে। কারো মালিকানায় শত শত বিঘা জমি, আবার কারো সবারও জায়গা নেই। অথচ সৃষ্টিকর্তা এইসব প্রাকৃতিক সম্পত্তি আমাদের সবার জন্য দিয়েছে। কিন্তু আজকের প্রাকৃতিক সম্পদ নিয়ে এই বৈষম্য, এটা কি সৃষ্টিকর্তা দিয়েছে? না, এই বৈষম্যের কারণ আমাদের ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থা। যারা মিডল ইস্ট বা উন্নত আরবিক কান্ট্রিতে আছেন, আপনারা একটু দেখুন আপনি আর একজন আরবিক মানুষের মধ্যে কতটা পার্থক্য। অথচ সৃষ্টিকর্তা বলে সবাইকে তিনি সমান চোখে দেখেন। এটা কি সৃষ্টিকর্তার দোষ, নাকি এটা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার দোষ? আপনি একটু লক্ষ্য করলে দেখবেন উন্নত দেশগুলিতে ক্রাইম রেট অনেক কম, অন্যদিকে যত দরিদ্র ক্রাইম রেট তত বেশি। আমরা খুব সহজভাবেই বলে ফেলি ইউরোপ আমেরিকার মানুষ কত সভ্য, অপরদিকে এশিয়া কিংবা আফ্রিকার মানুষ চোর কিংবা ডাকাত। আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলো এত দরিদ্র থাকার কারণে ওই দেশগুলোই অনেকটা দায়ী, এটা কেউ বলতে চায় না। আরেকটা হিডেন মিনিং হচ্ছে এই মুভিতে একটা বড় কিচেন দেখানো হয় যেখানে বিশ্বের সব নামি দামি শেফরা রান্না করছে, যেন তারা জানেই না এই প্ল্যাটফর্মের মধ্যে কি হয়। তারা খাবারের ডিজাইনের ওপর প্রচণ্ড পারফেকশন দিচ্ছে, যেমনটা 5 স্টার হোটেলগুলোর মধ্যে হয়ে থাকে। এবার এটার সাথে আপনি একবার রিয়ালিটিকে চিন্তা করুন। বড় বড় রেস্টুরেন্টে যেসব মানুষেরা খেতে যায় তার অধিকাংশ মানুষই বেশিরভাগ খাবার নষ্ট করে ফেলে। এই নষ্ট খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়, ডাস্টবিন থেকে রাস্তার গরিব বা ভিখারিরা এসব খাবার তুলে খেয়ে বেঁচে থাকে। এরপর একটা সময় ইমেগ্রি বলেছিল এই সিস্টেমে কোনো খাত নেই, আর এখানে কোনো বাচ্চা মেয়ে থাকতে পারে না। তবে সেখানে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখেছিলাম। আর এটা এই ইন্ডিকেট করে যে আমাদের সমাজে নেতৃত্বশালীর লোকেরা সবসময় বলে থাকে যে সব কিছুই সিস্টেমেটিক্যালি চলছে, সবাই ভালো আছে, কিন্তু আমরা জানি আমাদের সমাজে অনেক কিছুই নিয়মের বাইরে হচ্ছে, যেগুলো হয়তো আমাদের নেতা বা নেতৃত্বশালীর লোকেরা কোনোদিনই জানতে পারে না। এরপরের হেডিং মিনিং হচ্ছে এই প্ল্যাটফর্মের সর্বশেষ লেভেল হচ্ছে 333। আর আপনি যদি 333 এই সংখ্যাটিকে ইন্টারনেটে সার্চ করেন দেখতে পাবেন এটি একটি ডিভাইন নাম্বার, অর্থাৎ এটি একটি পবিত্র নাম্বার। এই নাম্বার সাহায্যে আঞ্জেল বা ঈশ্বর আমাদের মধ্যে শক্তি যোগায় ভালো কিছু একটা করার জন্য। আর এই লেভেলে এসে গরেং এবং বারাত তারা তাদের আসল পারপাসটি খুঁজে পায়। তারা জানতে পারে যে সেই বাচ্চাটিই হচ্ছে আসল বার্তা। আমরা আরও লক্ষ্য করি সেই লেভেলে টেম্পারেচার চেঞ্জ হয় না যখন টেবিল থেকে কেকটি সরিয়ে বাচ্চা মেয়েটিকে দেওয়া হয়।
এছাড়া গোরাং এবং বারাত তারা অনেক কষ্ট করে কেকটি এনেছিল বার্তা হিসেবে পাঠাবে বলে। তারপর তারা দুজনেই ছিল প্রচণ্ড রকমের ক্ষুধার্ত, তবু তারা কেকটি না খেয়ে ওই বাচ্চাটিকে দিয়ে দেয়। আর আমরা তাদের মধ্যে সাডেনলি একটা মানবিকতা দেখতে পাই। আর লেভেলটা ছিল 333। এই নাম্বার দ্বারা এটা ইন্ডিকেট করে যে তাদের মধ্যে যেই পজিটিভ চেঞ্জেসগুলো হয়েছে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে 333-কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, কারণ প্রত্যেকটা লেভেলে 2 জন করে মানুষ থাকে। 333টা লেভেল, সো অবভিয়াসলি সেখানে 333 গুণ 2 অর্থাৎ 666টা মানুষ থাকবে। আর 666কে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন দেখবেন এটা একটি ইভেল নাম্বার, অর্থাৎ ডেমনিক নাম্বার, যেটার সাহায্যে আমরা ডেমন বা ইভেলকে প্রভোগ করি, অর্থাৎ শয়তানের পছন্দের নাম্বার এটা। আর একই কারণে প্ল্যাটফর্মে থাকা প্রত্যেকটা মানুষ অর্থাৎ 666টা মানুষ ধীরে ধীরে ইভেলে পরিণত হয়ে যাচ্ছে। শুরুর দিকে কেউ ভালো থাকলেও ধীরে ধীরে সবাই খারাপ হতে থাকে। বারাত এবং গোরাং যখন ধীরে ধীরে নিচের দিকে নামছিল, আমরা দেখেছিলাম একজন আরেকজনকে মেরে খেয়ে ফেলছে, কেউ কারো গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, কারোর বডির অর্ধেকটা নাই, আবার একজন আরেকজনকে পাশবিকভাবে নির্যাতন করছে। এটা দ্বারা এখানকার মানুষগুলোর ডেমনিক ফর্মকে ইন্ডিকেট করে। এরপরের হেডিং মিনিং হচ্ছে এমাগির একবার বলেছিল লেভেল 0 অর্থাৎ সেই কিচেনটাতে যেখানে প্রত্যেকটা মানুষের জন্য পর্যাপ্ত খাবার বানানো হয়। আর আমরা এটাও জানি যে এখানে অর্থাৎ এই ফিটের মধ্যে আসার সময় প্রত্যেককে তাদের প্রিয় খাবারের নাম জিজ্ঞেস করে, যেটা প্রতিদিন ওই উড়ন্ত টেবিলটিতে করে পাঠানো হতো। তবে সেখানে থাকা মানুষগুলি কি শুধু তাদের পছন্দের খাবারটা খেয়েছে? একদমই না। তারা তাদের পছন্দের খাবার খেয়েছে কি খায়নি সেটা ম্যাটার না করলেও তারা খাবার নষ্ট করেছে অনেক, যার কারণে সেখানে থাকা বেশিরভাগ মানুষই অনাহারে ছিল। আর এটাই আমাদের সমাজের আসল সত্যিটা দেখিয়ে দেয়। আমাদের সমাজে হাজারো মানুষ অনাহারে থাকলেও ধনীরা নিয়মিত অনেক খাবার নষ্ট করে যাচ্ছে। এরপর আমি বলেছিলাম গোরাং একটা গল্পের বই এনেছিল যেটা ছিল ডন কুইটে। আর এই বইয়ের যে মেইন ক্যারেক্টার ছিল সেও সমাজের জন্য কিছু একটা করতে চেয়েছিল, অ্যান্ড ফাইনালি সে সমাজের ভালো করতে করতে মারা গিয়েছিল শেষে। আর এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে গোরাং। সে যখন লেভেল 6 ছিল তখন সে চাইলে খুব ভালোভাবেই একটা মাস কাটিয়ে দিতে পারত, কিন্তু সে এই প্ল্যাটফর্মে থাকা মানুষগুলোর জন্য ভালো কিছু একটা করতে চেয়েছিল, তাই সে একদম নিচে নেমেছিল। আর মুভির একদম শেষে দেখা যায় সে ট্রমাগাছির সাথে হাঁটতে হাঁটতে অন্ধকারে চলে গেছে। আর এটা দ্বারা গোরাং মানুষের জন্য ভালো কিছু একটা করার জন্য নিজের প্রাণ বিলিয়ে দেওয়াকে ইন্ডিকেট করে। তবে কি সেই প্ল্যাটফর্মের কোনো চেঞ্জ হয়েছে? ওয়েল, আমরা এটা একদমই জানি না, কারণ সোসাইটি চেঞ্জ করা একটা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই সিনেমাটি হচ্ছে আমাদের সমাজের একটি প্রতিচ্ছবি। আমাদের সমাজকে একটি প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আর এর মাধ্যমে আমাদের সমাজে থাকা কিছু খারাপ দিককে তুলে ধরার চেষ্টা করছেন। উপরের লোকেরা কেয়ারই করে না নিচের লোকেরা কি খাচ্ছে, অর্থাৎ একজন সব কিছুই পাচ্ছে আর একজন কিছুই পাচ্ছে না। গল্পের শুরুর দিকে আমি বলেছিলাম এখানে 3 ধরনের লোকেরা থাকে। দ্য ওয়ান হু লিভ অ্যাবোভ অর্থাৎ যারা উপরে থাকে, এর মানে প্ল্যাটফর্মের উপরের মানুষগুলোকে বোঝানো হয়েছে। দ্য ওয়ান হু লিভ বিলো এর দ্বারা প্ল্যাটফর্মের নিচের মানুষগুলোকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ওয়ান্স হু ফলস এর মানে যারা আত্মহত্যা করে নিচে পড়ে যায় তাদেরকে বোঝানো হয়েছে। সো এটাই ছিল দি প্ল্যাটফর্ম মুভির এক্সপ্লেনেশন। যেহেতু আমি এখনও নতুন, আমার ব্যাখ্যা হয়তো একদমই পারফেক্ট হয়নি, আর আমার উচ্চারণীয় কিছুটা সমস্যা রয়েছে। আপনারা ফিডব্যাক দেন, কমেন্ট করে জানান আমার কী কী ইমপ্রুভ করতে হবে। আর আপনাদের যদি কোনো পছন্দের মুভি থাকে তাহলে বলবেন, আমি এক্সপ্লেন করে দেব। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।